কিছু মুভি আপনাকে এন্টারটেইন করে, কিছু মুভি আপনাকে কাঁদায়, কিন্তু কিছু কিছু মুভি আছে যেগুলো আপনাকে ভেতর থেকে অস্থির করে দেয়। আপনি চাইলেও স্ক্রিন থেকে চোখ সরাতে পারেন না, কিন্তু দেখতেও পারেন না। আজকের মুভিটা ঠিক সেরকমই একটা মুভি। এই মুভি দেখার সময় আপনি হয়তো অনেকবার মনে করবেন, এটা কি সত্যি ঘটছে? এটা কি আসলেই সত্যি কোনো কাহিনী? কিন্তু সত্যিটা হলো, হ্যাঁ, এটাই সত্যি। এই মুভির কাহিনী শুধু পর্দায় না, এই কাহিনী প্রতিদিন আমাদের চারপাশে ঘটে চলেছে। আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি 80 মুভিটা। এবং বন্ধুরা, এই মুভি দেখার আগে একটাই কথা বলতে চাই, এই মুভির কাহিনী শুধু একটা মেয়ের গল্প না, এটা সেই সমাজের ছবি যেখানে সত্যিও মাঝে মাঝে একা হয়ে পড়ে। তাহলে শুরু করা যাক। মুভির শুরুটা হয় একটা চমৎকার সুন্দর পরিবার দিয়ে। পরিমা, বিনয় আর তাদের ছোট্ট ছেলে ধ্রুব। পরিমা একজন স্কুলের শিক্ষিকা। প্রতিদিন সকালে উঠে টিফিন বানায়, ছেলেকে রেডি করে, স্বামীর জন্য রান্না করে, একটা পরিপূর্ণ সাংসারিক জীবন। আর বিনয়, সে একটা সুপারমার্কেটে কাজ করে। সাধারণ আয়, সাধারণ জীবন, কিন্তু পরিবারটা অসাধারণ সুখের। প্রতিদিন সকালে বিনয় নিজেই ছোট্ট ধ্রুবকে স্কুলে দিয়ে আসে। ধ্রুবের বয়স মাত্র 8 বছর। বাবার হাত ধরে স্কুলে যাওয়া, মায়ের রান্না খাওয়া, সে এক অদ্ভুত সুন্দর পৃথিবীতে বাস করে। বন্ধুরা, এই দৃশ্যগুলো দেখে আপনার মনে হবে এই পরিবারটা কত ভালো আছে, কত শান্তিতে আছে। কিন্তু ঠিক এই মুহূর্তে আমি আপনাদের একটু থামাতে চাই, কারণ এই সুখী পরিবারের পর্দার পেছনে একটা অন্ধকার রাত আসছে, যেটা এই পরিবারের সব কিছু বদলে দেবে। সুপারমার্কেটে বিনয়ের একজন বিশ্বস্ত বন্ধু আছে, কার্তিক। কার্তিক ওখানকার সুপারভাইজার এবং বিনয়ের সাথে তার সম্পর্কটা শুধু কর্মক্ষেত্রের না, এটা একটা গভীর বন্ধুত্বের। কাজ শেষে কার্তিক যখন বাড়ি ফিরছিল, তখন তার সামনে হঠাৎই পড়ে যায় রাভি। রাভি কার্তিকের মুখে বোন হই বোন, মানে রক্তের সম্পর্ক না, কিন্তু ভালোবাসায় আপন বোনের মতো। রাভিকে দেখেই বোঝা যাচ্ছে সে কার্তিকের ওপর অনেক রাগে আছে, এবং সেই রাগ অকারণ না। আসলে কার্তিকের স্ত্রী কাবেরীর একটা ভয়াবহ দুর্ঘটনা হয়েছিল। ডাক্তার বলে দিয়েছিল কাবেরীর হাতে মাত্র 3 দিন আছে, কিন্তু কাবেরীর হার মানেনি। সে 7 দিন পর্যন্ত লড়াই করেছে, এবং এই 7 দিনে সে একটাই কথা বারবার জিজ্ঞেস করেছে, কার্তিক কি এসেছে? কার্তিক কি আমাকে দেখতে এসেছে? কিন্তু কার্তিক আসেনি। সে বলেছিল জরুরি কাজ ছিল, কিন্তু সেই জরুরি কাজ কি ছিল সেটা নিয়ে এখনও অনেক প্রশ্ন। কাবেরী যাওয়ার আগে একটা ভয়েস নোট রেখে গিয়েছিল কার্তিকের জন্য। রাভি সেই ভয়েস নোটটা কার্তিককে দেয়, কিন্তু কার্তিকের এখনও সেটা শোনার সাহস হয়নি। বন্ধুরা, এই মুহূর্তে হয়তো আপনার মনে হচ্ছে এই কার্তিক কে এবং এই ভয়েস নোটে কি আছে? সেই উত্তর আসবে, কিন্তু তার আগে আমাদের মূল কাহিনীতে ফিরে যেতে হবে। সেই দিনটা ছিল পরিমার স্কুলের একটা ফেয়ারওয়েল পার্টি। পরিমা স্কুল শেষে সরাসরি পার্টিতে গেল। বিনয়ও এসেছিল, কিন্তু দেখল পরিমার দেরি হবে, তাই বিনয় পরিমাকে বলল, তুমি আরাম করে আসো, আমি বাসায় যাচ্ছি। এই কথাটা বলার সময় বিনয় ভাবেনি যে এই সিদ্ধান্তটাই হয়তো তার জীবনের সবচেয়ে বড় ভুল হয়ে যাবে। পার্টি শেষ হলো, রাত গভীর হলো। পরিমা একা রেলওয়ে স্টেশন থেকে বের হয়ে বাড়ির দিকে হাঁটছিল, এবং তখনই কয়েকটা ছেলে পরিমাকে ঘিরে ধরল। পরিমা চিৎকার করল, সাহায্য চাইল, কিন্তু রাত গভীর, রাস্তা প্রায় ফাঁকা। ওরা জোর করে পরিমাকে গাড়িতে তুলে নিল। বন্ধুরা, এরপরে যা হলো সেটা বলতে গেলে বুকটা ভার হয়ে যায়। সেই গাড়ির ভেতরে সেই ছেলেগুলো পরিমার সাথে যা করলো সেটা মানুষ করতে পারে না, সেটা করে পশু। পরিমা অনেক কষ্ট করে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু সংখ্যায় বেশি হওয়ায় সে পারল না। যখন পরিমার সব শেষ হয়ে গেল, তখন ওরা তাকে রেলওয়ে ট্র্যাকের উপর ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল। গাড়ি থেকে বের হয়ে ওরা জানতো এখন বিপদ আসতে পারে, তাই তারা প্রথমেই সব সাক্ষ্য নষ্ট করার কাজে নেমে পড়ল। গাড়ি ধুইয়ে নিল, রক্তমাখা ময়লা হয়ে যাওয়া কাপড়গুলো খুলে ফেলল। রাতের ভেতরেই একটা কাপড়ের দোকান থেকে নতুন কাপড় কিনল। মোবাইল আর ওয়ালেট ঠিকানা মতো ঠিকানায় সরিয়ে দিল, পুরনো কাপড়গুলো পুড়িয়ে দিল। এবং তারপর তারা একটা আত্মীয়র বিয়েকে রওনা দিল। যেন কিছুই হয়নি, যেন এই রাতটা ছিলই না, যেন পরিমা বলে কেউ ছিলই না। এই দৃশ্যটা দেখে আপনার ভেতরটা ঘুরে উঠবে। কিভাবে একজন মানুষ এত স্বাভাবিকভাবে পাপ করতে পারে সেটা ভাবলেই গা শিউরে ওঠে। পরের সকালে একজন লোক রেলওয়ে ট্র্যাকের কাছ দিয়ে যাচ্ছিল।
সে দেখতে পেল একজন মেয়ে পড়ে আছে, অবস্থা ভয়াবহ। লোকটা সঙ্গে সঙ্গে এগিয়ে গেল, দেরি না করে পরিমাকে হাসপাতালে নিয়ে গেল। বন্ধুরা, এই একজন মানুষের কারণে পরিমা বেঁচে রইল। খবর পেয়ে বিনয় দৌড়ে হাসপাতালে গেল, সাথে নিল তার ছেলে ধ্রুবকেও। বিনয় তখনও জানত না কি হয়েছে, শুধু জানত পরিমা ট্র্যাকে পড়েছিল। কিন্তু হাসপাতালে পৌঁছে যখন সব জানল, বিনয়ের পায়ের নিচের মাটি সরে গেল। তার পাশেই দাঁড়িয়েছিল ধ্রুব, মাত্র ৮ বছরের ছোট্ট ধ্রুব। বিনয় ছেলেকে কি বলবে, কিভাবে বলবে? একজন বাবা হিসাবে সে কোথায় গিয়ে দাঁড়াবে? কিন্তু ধ্রুব বড় হয়ে গেছে, সে বুঝতে পারছিল কিছু একটা হয়েছে। মায়ের এই অবস্থা কেন? এই দৃশ্যটা দেখে চোখ ভিজে যায়। একটা ছোট্ট বাচ্চার চোখের প্রশ্ন, যার উত্তর দেওয়ার সাহস কারো নেই। পরের দিন ফরেন্সিক টিম ঘটনাস্থলে পৌঁছল। তারা এক এক করে সব প্রমাণ সংগ্রহ করল। এরপর এলেন ইনভেস্টিগেশন অফিসার আশুতোষ এবং এএসআই সঞ্জয়। তারা আশেপাশের সিসিটিভি ক্যামেরা চেক করতে শুরু করলেন, কারণ তাদের দরকার সেই গাড়ির নাম্বার প্লেট। এবং অনেক খোঁজাখুঁজির পর তারা গাড়িটা খুঁজে পেলেন। অপরাধীরা গাড়িটা কাছেই একটা জায়গায় ফেলে রেখে গিয়েছিল, সেখান থেকেও প্রমাণ সংগ্রহ করা হলো। তদন্তে জানা গেল এই এলাকায় 4 জন ছেলে আছে যারা প্রায়ই মদ খায় এবং এই ধরনের হিংসাত্মক কাজকর্মের সাথে জড়িত। সঞ্জয় এক এক করে সেই ছেলেগুলোকে গ্রেফতার করলেন এবং পুলিশ স্টেশনে নিয়ে এলেন। কিন্তু বন্ধুরা, এই কেসটা এত সহজ না, কারণ এই 4 অভিযুক্তের মধ্যে একজন হলো নিক্কা, আর নিক্কার বাবা হলো দীপরাজ। দীপরাজ অনেক বড় একজন মানুষ। টাকার জোরে যে কোনো সত্যকে সে মিথ্যে করতে পারে, যে কোনো ন্যায় বিচার উল্টে দিতে পারে, এবং নিজের ছেলেকে বাঁচানোর জন্য সে যা করতে হবে তাই করবে। 4 অভিযুক্তকে যখন কোর্টে নিয়ে আসা হলো, তখন সেখানে একজন খ্যাতিমান উকিল হাজির হলেন, নবরত্ন। নবরত্ন কোর্টে দাঁড়িয়ে বলল, এই 4 জন আসামি না, এরা ভিকটিম। বিচারক এবং কোর্টরুমের সবাই অবাক হলো। নবরত্ন বলল, এরা সেদিন একটা আত্মীয়ের বিয়েতে যাচ্ছিল। মাঝপথে কিছু বদমাশ এদের ওপর হামলা করেছে, গাড়ি চুরি করেছে, মোবাইল, মানি ব্যাগ সব ছিনিয়ে নিয়েছে। এরপর সেই গাড়ি ব্যবহার করে অন্য কেউ হয়তো মেয়েটার সাথে এই কাজ করেছে। এই 4 জন তো বিয়েতে ছিল, এদের কিছুই জানা নেই, তাই এদের এখনই জামিন দেওয়া উচিত। বন্ধুরা, এই কথা শুনে আপনার রাগ লাগছে? আপনি ভাবছেন এটা কিভাবে সম্ভব? এত বড় একটা অন্যায় করে এরা এভাবে ঘুরিয়ে বলছে। কিন্তু দুঃখের বিষয় হলো, টাকা এবং ক্ষমতা থাকলে এটাই হয়। বিচারক অবশ্য এবার ফাঁদে পড়লেন না। 4 জনকে 4 দিনের রিমান্ডে পাঠানো হলো। এই মুহূর্তে কার্তিক ভাবল, এই মামলা এত সহজ না, ন্যায় বিচার পেতে অনেক লড়াই করতে হবে কোর্টের বাইরেও। তাই সে গেল রাবির কাছে। রাবি শুধু কার্তিকের মুখেরই বোন না, রাবি একজন অসাধারণ উকিল। কাবেরীও উকিল ছিল এবং রাবি কাবেরীর সাথেই কাজ করত। কার্তিক রাবিকে পুরো কাহিনী বলল। রাবি শুনল এবং রাবি সিদ্ধান্ত নিল সে এই কেস লড়বে, পরিমাকে ন্যায় বিচার দেবে সে। রাবি কোর্টে দাঁড়িয়ে প্রথমেই একটা গুরুত্বপূর্ণ দাবি তুলল। সে বলল, ডিএনএ রিপোর্টে যে ফলাফল এসেছে সেটা আর একটা ল্যাবে পরীক্ষা করা হোক, কারণ রাবির সন্দেহ ফরেন্সিক প্রমাণে হাত পড়েছে। নবরত্ন অবশ্য এর বিরোধিতা করল। সে বলল, ডিএনএ পরীক্ষা ইতিমধ্যে হয়ে গেছে এবং ফলাফল স্পষ্ট, 4 অভিযুক্তের কেউই এই ঘটনায় জড়িত না, ডিএনএ মিলেনি, তাই এদের এখনই জামিন দেওয়া উচিত। বন্ধুরা, এখানে একটু থামুন। ডিএনএ মিলেনি মানে এরা নির্দোষ, নাকি ডিএনএই বদলে দেওয়া হয়েছে? রাবি এই প্রশ্নটাই তুলছে, কিন্তু প্রমাণ ছাড়া সেটা বলা সহজ না। বিচারক আপাতত সিদ্ধান্ত স্থগিত রাখলেন এবং আরও শুনানির জন্য তারিখ দিলেন। এদিকে হাসপাতালে পরিমার অবস্থা খুব একটা ভালো না, কিন্তু সে বিপদমুক্ত। বিনয় তার পাশে আছে প্রতিটা মুহূর্ত, এবং কার্তিকও বিনয়ের পাশে আছে, বিনয়কে একা ছাড়ছে না। কিন্তু কার্তিক ভেতরে ভেতরে জানে, এই মামলায় ন্যায় বিচার পেতে হলে অনেক লম্বা লড়াই করতে হবে, কোর্টের বাইরেও। পরের শুনানিতে নবরত্ন আরও বিস্তারিতভাবে তার গল্পটা বলল। সে বলল, সেই রাতে এই 4 ছেলে একটা আত্মীয়ের বিয়েতে যাচ্ছিল। রাস্তায় কিছু বদমাশ এদের উপর হামলা করে, গাড়ি নিয়ে যায়, মোবাইল নেয়, ওয়ালেট নেয়। তারপর ধাক্কাধাক্কি করে কোনো রকমের লিফট নিয়ে বাসে উঠে এরা বিয়েতে পৌঁছায়। সকালে বিয়েতে ছবি তোলা হয়। এরপর এরা থানায় গিয়ে গাড়ি চুরির জিডি করে। নবরত্ন বলল, এদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, ডিএনএ মেলেনি, সিসিটিভি ফুটেজ নেই, তাহলে এদের আটকে রাখা কেন? বিচারক মনোযোগ দিয়ে শুনলেন। কিন্তু রাবি এখানে একটা কথা বলল, সিসিটিভি ফুটেজ নেই কারণ বন্দরগুলো তার কেটে দিয়েছিল। একটা নীরবতা নামল কোর্টরুমে।
রাবি বলছে সিসিটিভি ক্যামেরার তার কাটা ছিল, মানে এটা পূর্ব পরিকল্পিত। রাবি এরপর সাক্ষী হিসেবে ডাকল সেই দোকানদারকে যে রাতে এই ছেলেদের কাপড় বিক্রি করেছিল। রাবি প্রশ্ন করল, সেই রাতে দীপরাজ আপনাকে ফোন করেছিলেন কেন? দোকানদার একটু থতমত খেয়ে বলল, ওটা মনে হয় ভুলে লেগে গিয়েছিল, মাত্র কয়েক সেকেন্ডের জন্য। রাবি শান্তভাবে বলল, কয়েক সেকেন্ড না, রেকর্ড অনুযায়ী সেই কল 4 মিনিট 25 সেকেন্ড ধরে চলেছিল। কোর্টরুমে আবার একটা নীরবতা। দোকানদার আর কিছু বলতে পারল না। বন্ধুরা, এই মুহূর্তটা খুব গুরুত্বপূর্ণ, কারণ দীপরাজ রাত 3টেই একটা কাপড়ের দোকানদারকে কল করবে কেন যদি তার ছেলে সত্যি নির্দোষ হয়? উত্তরটা স্পষ্ট, কিন্তু আদালতে স্পষ্ট মানেই প্রমাণিত না। রাবি এবার আরেকটা সাক্ষী ডাকল, গোলাপ সিং, ফরেন্সিক বিভাগের মালখানার চাবি যার কাছে থাকে। রাবি সরাসরি প্রশ্ন করল, ফরেন্সিক বিভাগে যে সমস্ত প্রমাণ আসে সেগুলো কি বদলানো সম্ভব? গোলাপ সিং স্পষ্টভাবে না বলল। রাবি চুপ করে রইল কিছুক্ষণ, তারপর বলল, ঠিক আছে। কিন্তু বন্ধুরা, এখানে রাবির আসল চাল শুরু হয়নি এখনও। রাবি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে ডাকল এএসআই সঞ্জয়কে। সঞ্জয় তদন্তকারী অফিসার, সে প্রথম থেকেই এই কেসে ছিল। রাবি সঞ্জয়কে জিজ্ঞেস করল, ফরেন্সিক বিভাগের প্রমাণে কি কেউ হাত দিতে পারে? আপনার বিভাগের ভেতর থেকে কেউ কি সাক্ষ্য বদলে দিতে পারে? সঞ্জয় উত্তর দেওয়ার আগেই নবরত্ন লাফ দিয়ে উঠল। সে বলল, মাননীয় আদালত, এই সাক্ষীকে আমরা বিশ্বাস করতে পারি না, কারণ এই ব্যক্তি 3 থেকে 4 বার ঘুষ নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়েছে। এরকম একজন মানুষের কথা আদালত কিভাবে বিশ্বাস করবে? হয়তো সে নিজেই বিক্রি হয়ে গেছে। বন্ধুরা, এই কৌশলটা বোঝার চেষ্টা করুন। নবরত্ন জানে সঞ্জয় সত্যি বলতে পারে, তাই সে সঞ্জয়ের চরিত্রকে আগে ভেঙে দিতে চাইছে, যাতে সঞ্জয় যাই বলুক মানুষ বিশ্বাস না করে। কিন্তু এখানে একটা ভুল হয়ে গেল নবরত্নের, কারণ সঞ্জয় একজন পুলিশ অফিসার। হয়তো সে আগে ভুল করেছে, হয়তো সে আগে দুর্নীতির সাথে জড়িত ছিল, কিন্তু যখন কেউ আপনার সম্মানে আঘাত করে তখন অনেক মানুষ ভেঙে পড়ে না, বরং আরও শক্ত হয়ে যায়। সঞ্জয়ের সাথে ঠিক সেটাই হলো। সে রাগে কাঁপতে কাঁপতে বলে উঠল, হ্যাঁ, আমি ভুল করেছি, আমি দুর্নীতি করেছি, কিন্তু আমি এটাও জানি যে এই কেসে কি হয়েছে। ফরেন্সিক বিভাগের প্রমাণ বদলানো হয়েছে, ডিএনএ রিপোর্ট বদলানো হয়েছে, এবং এর পেছনে কে আছে তাও আমি জানি। কোর্টরুমে একটা হুলুস্থুল পড়ে গেল। বন্ধুরা, এই মুহূর্তটাই মুভির অন্যতম সেরা দৃশ্য। একজন মানুষ যাকে সবাই তুচ্ছ করছিল, সেই হঠাৎ সত্যিটা বের করে আনল। সঞ্জয়ের এই সাক্ষ্যে সব কিছু পাল্টে গেল। বন্ধুরা, এতক্ষণ আমরা কোর্টের লড়াই দেখছিলাম, কিন্তু এই পুরো সময়ে একটা রহস্যময় চরিত্র ছিল যাকে কেউ চিনত না। শহরে একজন মানুষ ছিল যাকে সবাই ছাতার মানুষ বলে চিনত, কারণ সে সবসময় ছাতা নিয়ে চলত, মুখ ঢেকে রাখত, কেউ তাকে সরাসরি চেনে না। কিন্তু এই ছাতার মানুষ একটা বিচিত্র কাজ করছিল। সে একের পর এক যৌন অপরাধীদের খোঁজ বের করত এবং তাদের নিজে নিজে শাস্তি দিত, মানে আইনের বাইরে গিয়ে সে এই কাজ করছিল। এবং এই কাজের জন্য শহরের অনেক মানুষ তাকে হিরো মনে করত। সোশ্যাল মিডিয়ায় তার নাম ছড়িয়ে পড়ছিল। মানুষ বলছিল, এই লোক যা করছে সেটাই সঠিক। আইন যখন ব্যর্থ তখন নিজে বিচার করতে হয়। বন্ধুরা, এখানে মুভিতে সবচেয়ে বড় চমকটা আসে। ছাতার মানুষ আসলে কার্তিক। হ্যাঁ, সেই কার্তিক, বিনয়ের বন্ধু। আজকে রায় ঘোষণা হবে, কিন্তু রায়ের আগে রাবির হাতে একটাই সুযোগ আছে, তার শেষ সাক্ষী। এই সাক্ষী কে হবে, এই প্রশ্নটা সবার মাথায়। নবরত্ন নিশ্চিত ছিল রাবির আর কোনো কার্ড নেই, এই কেস তার জিতে নেওয়া প্রায় নিশ্চিত। দীপরাজ বাইরে বসে অপেক্ষা করছে, সে জানে তার ছেলে নিক্কা আজকে মুক্তি পাবে। কিন্তু তারপর কোর্টরুমে এলো একজন, একটা ছোট্ট মেয়ে, মাত্র 13 বছর বয়স। মেয়েটা কাঠগড়ায় দাঁড়ালো। পুরো কোর্টরুম চুপ। রাবি আস্তে আস্তে প্রশ্ন করল, তুমি কি বলবে সেই রাতে কি হয়েছিল? মেয়েটা একটু কাঁপছিল, কিন্তু সে কথা বলল। সে বলল, সেই রাতে পাপা বাড়ি এসেছিল অনেক দেরিতে। পাপাকে দেখে মনে হচ্ছিল তিনি অনেক ভয় পেয়েছেন। তার কাপড় ময়লা ছিল, আমি দেখলাম তিনি সেই কাপড়গুলো জ্বালিয়ে দিচ্ছেন। কোর্টরুমে একটা গুনগুন উঠল। মেয়েটা থামল না, সে বলতে থাকল, পাপার গলায় আঁচড়ের দাগ ছিল, যেন কেউ নখ দিয়ে আঁচড় দিয়েছে। বন্ধুরা, এই কথাটার গুরুত্ব বুঝুন। পারিমা সেই রাতে যখন ওদের কবল থেকে বাঁচার চেষ্টা করেছিল, সে লড়াই করেছিল, এবং সেই লড়াইয়ে হয়তো কেউ একজনের গলায় নখ বসিয়েছিল। সেই আঁচড়ের দাগ সমীরের গলায় ছিল। নবরত্ন এবার সরাসরি সেই ছোট্ট মেয়েটার দিকে ঘুরল। সে বারবার একটাই প্রশ্ন করতে থাকল,
তুমি কি সত্যিই বিশ্বাস করো তোমার পাপা এটা করতে পারেন? তোমার পাপা, তোমার নিজের বাবা। মেয়েটা চুপ করে রইল, তার চোখে জল। নবরত্ন আবার জিজ্ঞেস করল, আবার আবার বারবার একই প্রশ্ন। বন্ধুরা, এটা একটা মানসিক আক্রমণ, একটা ১৩ বছরের বাচ্চার উপর। নবরত্ন ভাবছিল মেয়েটা শেষ পর্যন্ত ভেঙে পড়বে, বলবে না পাপা এটা করতে পারেন না। কিন্তু সে ভুল ভাবছিল, কারণ এই মেয়েটা মিথ্যে বলার জন্য এখানে আসেনি। দীর্ঘ নীরবতার পর মেয়েটা মাথা তুলল এবং কাঁদতে কাঁদতে বলল, হ্যাঁ, আমার পাপা এটা করতে পারেন, কারণ তিনি আগেও এটা করেছেন। সবাই চমকে উঠল। রাবি এবার কোর্টের সামনে এসে দাঁড়ালো। সে বলল, মাননীয় আদালত, ২০১২ সালে সমীরের বিরুদ্ধে একটা কেস হয়েছিল। সে কেসে সমীরই ছিল অভিযুক্ত এবং সে কেসে অভিযোগ ছিল একই ধরনের। কোর্টরুমে সুই পড়লে শব্দ হবে এমন নীরবতা। রাবি বলল, কিন্তু সেই কেসে একটা সমঝোতা হয়েছিল। শর্ত ছিল সমীরকে সেই মেয়েকে বিয়ে করতে হবে, তাহলে কেস তুলে নেওয়া হবে। সমীর বিয়ে করল, সে বাঁচল, কিন্তু সেই মেয়েটার কথা কেউ ভাবল না যে একজন অপরাধীকে বিয়ে করতে বাধ্য হয়েছিল, যে ৪,০০০-এরও বেশি দিন ধরে সেই অপরাধীর সাথে একই ছাদের নিচে বাস করছে, যার কোলে এখন একটা ১৩ বছরের মেয়ে আছে। সমীর পার পেয়ে গিয়েছিল, কারণ সমাজ মনে করেছিল বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যায়, কিন্তু কিছুই ঠিক হয়নি। বন্ধুরা, এই কথাগুলো শুনতে শুনতে বুকের ভেতর কি একটা চাপা কষ্ট জমে যায়, কারণ এটা শুধু একটা সিনেমার গল্প না। এই রকম সমঝোতা আজও হয়। আজও মেয়েদের সম্মান রক্ষার নামে অপরাধীকে বিয়ে করতে বলা হয়। এখন আর কোনো সন্দেহ নেই, সব প্রমাণ, সব সাক্ষ্য, সব কিছু এখন স্পষ্ট। বিচারক দত্ত সাহেব কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর তিনি রায় ঘোষণা করলেন। ৩ জন অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ড। পরিমা ন্যায় বিচার পেল। এতদিনের লড়াই, এত কষ্ট, এত অপমান, সব কিছুর পর আজকে সত্যি জিতল।